শুরু করছি আজকের সত্যবতী ঘটনা। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন, যাতে নিত্য নতুন সত্যবতী ঘটনা শুনতে পান। তবে আর দেরি না করে ঘটনার দিকে এগিয়ে যাই। কলকাতার অলিতে গলিতে সর্বত্রই কালী পুজো হয়। এই কলকাতা শহরটি ও মা কালীর মধ্যে যেন কোনো পারলৌকিক সম্পর্ক আছে। শুধু মা কালী বা অন্যান্য দেবদেবী এদের সাথেই নয়, বিভিন্ন ধরনের পারলৌকিক জীবেদেরও এদের সাথে সম্পর্ক আছে, ঠিক যেমন আজকের ঘটনাটিতে আছে। ঘটনাটি ঘটেছিল 2015 দিকে আমাদেরই বাড়ির ভিতরে। একদিন আমি স্কুল থেকে ফিরছি, এমন সময় হাত ধুয়ে মায়ের মিলে রাখা জামা কাপড়গুলি উঠান থেকে তুলে আনছি। হঠাৎ উঠোনের কোণের দিকে লক্ষ্য করল, এ কি? এটা কোনো প্রাণীর হাড় পড়ে মনে হচ্ছে। আমি সেটাকে দেখিয়ে বেশি অবাক না হয়েই ঘরে ফিরে চলে যাই। তার কারণ, বিভিন্ন ধরনের কাক, পশু পাখি এখানে এসে হাড় ফেলতেই পারে, আর পাড়ার কুকুরগুলো তারা তো প্রায়ই আসে। কেন জানি না, রাত হলেই মনে হয় যেন আমাদের বাড়ির আশেপাশে কেউ ভাগাড়ের পচা জিনিসপত্র ফেলে। কিন্তু অবাক করা বিষয় এটাই যে সকালে উঠে দেখি বাড়ির আশপাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের ভিতরেও তেমন কিছুই নাই, যার জন্য এই গন্ধ ছড়াচ্ছে। এই ঘটনাটি ছোট থেকেই চলে আসছে, তবুও এটা কেন হচ্ছে আমি বুঝতে পারি নাই এখনো। ক্রমেই মাধ্যমিক পরীক্ষায় এগিয়ে এসেছে, তাই রাত জেগে পড়াটা আবার বাড়ছে। এমনই একদিন রাতে পড়তে বসেছি, এমন সময় আবার সেই গন্ধটা ভেসে এলো। বাবাকে আমি এই ব্যাপারে বহুবার বলেছি, তবুও কেন জানি না বাবার সামনে এই কথা বললেই বাবা রেগে গিয়ে কথার মোড় পরিবর্তন করে দেন। আর মাকে এই কথাটা বললে তিনি বলেন, কই, কোনো গন্ধই তো নেই, তুই ভুল ভাবছিস। আমার নাকি কোনো ভুল হচ্ছে, এই বলেই মা কথাটাকে এড়িয়ে যান। গলাটা একটু শুকনো শুকনো লাগছে, তাই একটু উঠে জল খেয়ে আসি। ফেরার সময় সবাইকেও নাম ধরে ডাকলো, কিন্তু এটা তো আমার কোনো চেনা ব্যক্তি নয়। আর তাছাড়া এত রাতে তো মা বাবা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আর বেশি কিছু না ভেবে ঘরে ঢুকে পড়ি। অনেকবার শুনেছি রাত্রে নাকি নিশির ডাকে এই সময়, তাই মনের মধ্যে একটু ভয় হলো। কয়েকদিনের মধ্যেই পরীক্ষা শেষ হলো। এই সময় আমার কাছে করার মতো কিছুই ছিল না। বাড়ির মধ্যে ঘটনাগুলি জানার জন্য এটাই সব থেকে ভালো সময়। রাত জাগতে লাগলাম, উঠোনে পায়চারি করছি। এমন সময় পাশে 3তলা ছাদ থেকে একটি লোক পা ঝুলিয়ে বসে আছে। আমি তাকে দেখে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়লাম। দেখছি সেই ব্যক্তিটি
ছাদের কাঁথিতে পা ঝুলিয়ে দুই হাতে করে কিছু একটা খাচ্ছে। আমি ভাবলাম চোর টোর হবে হয়তো, একটু লুকিয়ে বসে থাকি, কি করে দেখা যাক। আলো আঁধারি পরিবেশ, তাই কিছু বুঝতে পারলাম না। হাত মুখ চেটে আশপাশ দেখে নিল, হয়তো এরপরে সে চুরি টুরি করে নিচে দিয়ে পালাবে পাইপ পেয়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখি সেই লোকটির পা লম্বা হতে লাগলো। এ কি দেখছি আমি? কোনো মানুষের কি পা এত লম্বা হতে পারে? এইসব ভাবছি। সে লম্বা পা ফেলে আবার উঠোনে নামলো। তার কালো লম্বা পা আমার থেকে 2 হাত দূরেই ছিল। গাছের ও পাঁচিলের আড়ালের জন্য সে আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি। আমাদের উঠোনে নেমে সে আস্তে আস্তে হাঁটতে লাগলো। ক্রমেই ছোট হয়ে আমাদের উঠার পার করে পাঁচিলের কাছে গিয়ে আবার লম্বা হয়ে গেল এবং সেই পাঁচিল ডেঙ্গে চলে গেল। আমি এইসব দেখে আর নিতে পারলাম না, অজ্ঞান হয়ে পড়লাম উঠোনি। পরের দিন সকালে বাবা আমায় ডেকে তুলল। এই, তুই ঠিক আছিস তো? আর এখানে কি করছিলি? আমি বাবাকে সমস্ত ঘটনা বললাম। আমায় বাবা রেগে গিয়ে বললেন, তুই পাগল হয়ে গেছিস বুঝলি? এইসব কিছুই নয়, সারাদিন ভুতুরে গল্প আর এইসব কল্পনা। আমি বুঝলাম আর কিছু বলা যাবে না, চুপচাপ উঠে ঘরে চলে গেলাম। দুপুরে ভাত খেয়ে বসে আছি, মা আমার কাছে এসে বলল, বাবা, আমি এতদিন তোর বাবার কারণে চুপচাপ ছিলাম, কিন্তু আর না। পরের মঙ্গলবারে তোর বাবা অফিসে যাবে, ঠিক এমন সময় আমাদের সব কাজ শুরু করতে হবে। কাল আমি আবার গুরুর কাছে গিয়ে এই ব্যাপারটা আলোচনা করব। আর চিন্তা করছি না, আমি তোর সাথে আছি। পরের দিন মা তার গুরুর কাছে এই কথা বলে সেখান থেকে ফিরে আসেন। সেখানে তার গুরু তাকে বলে ওটা নাকি গোদানা। গোদানা হলো কিছুটা মানুষ বা কোনো গরুর অপমৃত্যুতে মরা প্রাণী, যারা এমন ধরনের রূপ ও শক্তি সামর্থ্য পায়। পরের মঙ্গলবারে বাবা অফিসে যাওয়ায় মা তার গুরুকে ডেকে আনেন এবং সন্ধ্যাবেলায় তিনি এক জ্যামিতিক নকশার প্রতিষ্ঠা করে দিয়ে যান। আমাদের ঠাকুর ঘরেতে সেটিকে প্রতিষ্ঠা করা হয় এবং তিনি এটাও বলেন ওটি নাকি রাজমাতঙ্গীর যন্ত্র, যেটার জন্য আমাদের গৃহে কোনো অপশক্তির প্রবেশ ঘটবে না। তবে এটির একটি শর্ত আছে, এই যন্ত্রটিকে জাগ্রত রাখার জন্য প্রতিদিন 3 বেলা করে কর্পূর জ্বালিয়ে আরতি করতে হবে। সব আমাদের প্ল্যান মাফিকই হচ্ছিল। বাবা কিছুই বুঝতে পারেনি। কয়েক বছর ঠিকঠাক চলছিল। একসময় আমাদের বাড়িতে একটা কাজের মাসিকে নিযুক্ত করা হয়। নামেই কাজের মাসি। তিনি ছিলেন আমাদের মনের খুব কাছের একজন ব্যক্তি। নাম ছিল সোমা। একদিন আমাদের বাড়ির কাজ সেরে রোড ক্রসের সময় অ্যাক্সিডেন্টে মারা যান। তার মাথা ফেটে হিলু বেরিয়ে রাস্তায় গড়াগড়ি খায়। আমাদের বাড়ির সকলে তাকে দেখতে যাই। আমরা সারা দিন পুলিশের ইনভেস্টিগেশনে তার সাথেই ছিলাম।
বাড়ির লোকেদের সামলাতেই ব্যস্ত হয়ে পড়ি সারাদিন, যার কারণে সেই যন্ত্রটিকে সারাদিনে একবারও পুজো করা হয় না। আজ 2 দিন হয়ে গেছে শোভা মারা গেছে। আগের দিন সারা রাত ঘুমোতে পাইনি, তাই আজ তাড়াতাড়ি ঘুমোতে গেলাম। হঠাৎ বাথরুমের জল পড়ার আওয়াজ। আমি বাথরুম গিয়ে সেটাকে বন্ধ করতে লাগলাম। সারা রাত বাসন মাজার আওয়াজ। আমি যে পাগল হয়ে যাবো এরপর। এতবার গেলাম আর দেখে এলাম জানি না। প্রত্যেকবার যখন আমি রান্নাঘরে যাই তখনই কাউকে দেখতে পাই না। অবাক করার বিষয় এটাই যে আওয়াজ আসে কিন্তু কেউ নেই। বিরক্ত হয়ে ঘুমোতে চলে গেলাম। প্রত্যেকবার মনে হলো আমার মনের ভুল। যাই হোক, যা হবে কাল সকালে দেখা যাবে। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতর কাউরির প্রবেশ করার শব্দ শুনতে পেলাম। ছোট বাবু, নাও দুধটা খেয়ে নাও। এ কি? এটা তো শোভা পিসির গলা। আমি চুপচাপ কাঠের পুতুলের মতো শুয়ে রইলাম। ও বাবা, তুমি তো ঘুমিয়ে পড়েছ। থাক, দুধটা ঘরেই রেখে দি। এই কথা বলে সে বেরিয়ে গেল। আমার শরীরের জড়তা কেটে গিয়েছে। ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা প্রচুর পরিমাণে দরজা ধাক্কার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে দেখি মা বাবা দুইজনেই উঠে পড়েছে। বাবা চেঁচিয়ে বলল, কে? উত্তর এলো, বাবু, আমি শোভা। ঘোষ বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি। আমরা স্তম্ভিত, কিন্তু আমার সাথে এমন একটা আগেও ঘটনা ঘটেছে। তাই আমি বললাম, মাসি, তুমি মারা গেছো, ফিরে যাও নিজের দুনিয়ায়। এটা বলার পর আর কোনো আওয়াজ এলো না। ভালোভাবে সকাল হওয়ার পর আমি ও আমার বাবা গিয়ে মায়ের গুরুদেবকে সব কথা জানাই এবং তাকে ঘরে নিয়ে আসি। এইসবের মধ্যে বাবাকে একটু অন্যমনস্কই লাগছিল, আর লাগাটাও স্বাভাবিক, কারণ এমন ঘটনা তার সাথে এর আগে কখনোই ঘটেনি। মায়ের গুরুদেবের কথা মতো আমরা একটা হোমের ব্যবস্থা করি। হোম শেষ হলো। গুরুদেব আমাদের 3 জোড়াকে একটি করে কবচ করে দিয়ে যান এবং পুনরায় সেই যন্ত্রটিকে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে যান। এখন আপাতত আমরা খুবই ভালো আছি। কেমন লাগলো আজকের ঘটনা? অবশ্যই লিখে পাঠাবেন নিচেই থাকা জিমেলে। এবং আপনাদের সাথেও যদি কোনো সত্য ভৌতিক ঘটনা ঘটে থাকে তবে সেই জিমেলেই লিখে পাঠান। আজকের ঘটনাটি ভালো লেগে থাকলে নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।